হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটি সেট নিয়ে, পেজ নম্বর C3। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে আসল। এখানে দেখো বলেছে যে কোনো মূলধন, তাহলে আমরা ধরে নিচ্ছি আসল বা মূলধন। মূলধন সমান হচ্ছে পি টাকা। আর নির্দিষ্ট সরল সুদের হার, তাহলে সরল সুদের হার ধরলাম সুদের হার আর পার্সেন্ট হয়েছে। বলেছে 20 বছরের দ্বিগুণ, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 20, তখন দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2p। এ হচ্ছে সুদ প্লাস আসল, অতএব সুদ সমান আমরা পেয়ে যাব সুদ, আর সমান হচ্ছে 2p মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি। এখান থেকে আমরা সুদের হার বের করব। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় আসল, একবার লিখছি পি ইন্টু সময় 20 ইন্টু সুদের হার বাই 100 হয়েছে। এখানে আর এর মান হচ্ছে পি, তাহলে পি ইজ ইকুয়াল টু পি ইন্টু 20 ইন্টু আর বাই 100। এখানে পিপি কাটছে 20 5 100 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5। সুদের হার আমরা পেয়ে গেলাম। এখন বলেছে একই সুদের হারে, তাহলে সুদের হার আমরা পেয়ে গেলাম কত? 5%। ওই মূলধন, তাহলে মূলধন পি 3 গুণ হচ্ছে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3p। অতএব সুদ সমান আর ওয়ান যদি ধরি, তাহলে সুদ সমান হচ্ছে 3p মাইনাস পি সমান হচ্ছে 2p। বের করতে হবে কি সময়। একই রকম ভাবে সুদ সমান, তাহলে আর ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100, বা আর ওয়ান সমান হচ্ছে 2p, আসল তো হচ্ছে পি, সময়ের মান বের করব, আর আর এর মান আমরা পেলাম 5, নিচে হচ্ছে কত 100। পিপি কাটছে 5 20 100 বা টি ইজ ইকুয়াল টু হচ্ছে 20 গুণিত 2 40 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে 40 বছর। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 40, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে এক্স কিউব বাই এক্স ইজ ইকুয়াল টু 1 সমীকরণের বীজগুলি হলো। তাহলে দেখো এখানে এক্স এক্স কাটছে, তাহলে থাকছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1, অর্থাৎ এক্স এর হচ্ছে দুটো মান, একটি মান হচ্ছে 1, অপর মানটি হচ্ছে -1। অপশন সি তে দেখো দিয়েছে 1 -1, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় বলেছে। তাহলে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেওয়া আছে tan 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স হলে tan 17 মান বের করতে হবে। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, tan 73 কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি হয়েছে, সমান হচ্ছে এক্স, বা tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। থিটার মান হচ্ছে এখানে 17, তাহলে 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স, বা cot সমান 1/10, তাহলে কোটের জায়গায় লিখছি 1/10 17 ডিগ্রি সমান হচ্ছে এক্স, বা tan 17 ডিগ্রি সমান হচ্ছে 1/x। tan 17 ডিগ্রির মান বের করতে বলেছে, তাহলে মান হচ্ছে 1/x, অপশন বি। এরপর কোশ্চেন বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল a বর্গ একক, কোণের দৈর্ঘ্য b একক হলে a ও b এর মধ্যে সম্পর্ক। দেখো আমরা প্রথমে ধরে নেব ঘনকের বাহু সমান হচ্ছে x একক, সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল s ইজ ইকুয়াল টু
সমগ্রতলের ক্ষেত্রফলকে আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করছি, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 6x²। হয়েছে। এরপর বলেছে কর্ণ। কর্ণ সমান যদি আমরা ডি ধরি, তাহলে ডি ইজ ইকুয়াল টু হয় a√3। এ বলতে কি বাহু, তাহলে x√3। হয়েছে। এখন দেখো সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে এ, তাহলে এস এর জায়গায় হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 6x²। হয়েছে। আর কোণের দৈর্ঘ্য বলেছে বি, তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে x√3। এ আর বি এর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে। তাহলে বা এটাকে যদি স্কোয়ার করি উভয় পক্ষ, তাহলে b² ইজ ইকুয়াল টু হচ্ছে 3x²। হয়েছে। উভয় পক্ষকে কি করা আছে, বর্গ করা আছে, তাহলে b² ইজ ইকুয়াল টু হচ্ছে 3x²। তাহলে বা উভয় পক্ষ আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে b² ইজ ইকুয়াল টু হচ্ছে 6x²। এই 6x² সমান হচ্ছে a, তাহলে বা 2b² ইজ ইকুয়াল টু হচ্ছে a। এটাই হচ্ছে বি আর এর মধ্যে সম্পর্ক। এবার তোমরা অপশন দেখে নাও। এখানে বলেছে b² ইজ ইকুয়াল টু হচ্ছে a/2। এখান থেকে আমরা বলতে পারবো b² ইজ ইকুয়াল টু হচ্ছে a/2। তাহলে অপশন ডি তে দেখো অ্যান্সার দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরে কোশ্চেন, একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি দেওয়া আছে। কি দেওয়া আছে, 1, 10, তারপর হচ্ছে 11, 20, 21, 30, 31, 40। হয়েছে। বলছে প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এটা দেখো শ্রেণী সীমা দেওয়া আছে, আমাদের বের করতে হবে শ্রেণী সীমানা। তার কারণ এখানে শেষ হয়েছে কত 10, এখানে শুরু হয়েছে কত 11, তাহলে এই দুটোকে আমাদের সমান করতে হয়। তার জন্য আমাদের বের করতে হয় কি ডি। ডি মানে কি 11 মাইনাস 10/2 সমান হচ্ছে কি 1/2 সমান হচ্ছে 0.5। এই 0.5 1 থেকে বিয়োগ করতে হয়, অর্থাৎ ছোটটার সঙ্গে বিয়োগ করতে হয় আর বড়টার সঙ্গে যোগ করতে হয়। তাহলে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো কি শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমানা আগে দেখে নিই, তাহলে 0.5 আর এটা হচ্ছে 10.5। একই রকম ভাবে এখানেও 10.5 থেকে হচ্ছে 20.5, এটা হচ্ছে 20.5 থেকে হচ্ছে 30.5, আর 30.5 থেকে হচ্ছে 40.5। হয়েছে। এখন আমরা দেখো পেয়ে গেলাম শ্রেণী সীমানা। শ্রেণী সীমানার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানের উচ্চ আর এখানে নিম্ন সমান। তাহলে এখন আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কি উচ্চ মাইনাস নিম্ন, তাহলে 10.5 মাইনাস 0.5 সমান হচ্ছে 10। প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। অপশন সি তে দেখো দিয়েছে 10। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। তাহলে জমা রেখেছে 100 টাকা, পেয়েছে 2 বছর পর 121 টাকা। যে এটা ভালো করে দেখবে, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এ সুদ প্লাস আসল, তাহলে বার্ষিক সুদের হার। তাহলে কি কি দেওয়া আছে আমরা লিখছি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 হচ্ছে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 121, সময় এন ইজ ইকুয়াল টু 2। আমার বের করতে হবে সুদের হার। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি এ ইজ ইকুয়াল টু হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে। এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে সময়। এখন আমরা এই মানগুলো বসিয়ে আর এর মান বের করব। তাহলে 1 to 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মানে হচ্ছে 2। তাহলে বা 1 to 1 বাই 100 সমান হচ্ছে 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার, বা 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার ছিল। তাহলে বর্গমূল করতে হবে, তাহলে রুট ওভার অফ 1 to 1 বাই 100 সমান হচ্ছে কত 1। এটা হচ্ছে 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে 121 এর যদি বর্গমূল করি তাহলে পাবো 11, আর এটা হচ্ছে 10, বা 8 বাই 100 সমান হচ্ছে 11 বাই 10 মাইনাস 1। 1টা ডান দিকে গেলে হচ্ছে মাইনাস হয়ে গেল, বিয়োগ করলে আমরা পাচ্ছি 1 এর 10।
তাহলে আর বাই 100 আর বাই 100 ইকুয়াল টু হচ্ছে 1 10, তাহলে 10 10 এর 100, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 10 হয়েছে। সুদের হার বের করতে বলেছে, তাহলে সুদের হার 10%, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন 3x² প্লাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের নিরূপক। নিরূপকের ক্ষেত্রে আমরা যদি সমীকরণটি দেখে নিই, তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি সমীকরণ হয়, তার নিরূপক হয় d ইকুয়াল টু হয় b² মাইনাস 4ac হয়েছে। তোমাদেরকে প্রথম থেকেই বলছি ডিটেলে, তোমরা একটু ভালো করে দেখে নেবে, না হলে আমি ডিরেক্ট করে দিতে পারতাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, তার জন্য ভেঙে ভেঙে করাচ্ছি হয়েছে। এখানে তাহলে আমরা কি পাচ্ছি, a এর মান পাচ্ছি কত 3, b এর মান পাচ্ছি কত 5, আর c এর মান পাচ্ছি হচ্ছে -2। অতএব নিরূপক d ইকুয়াল টু হচ্ছে কি b² মাইনাস 4ac, তাহলে 5 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু a মানে হচ্ছে 3 আর c মানে হচ্ছে -2, তাহলে 5 5 হচ্ছে কত 25। এখানে দেখো মাইনাস আর মাইনাস, তাহলে হচ্ছে প্লাস, আর এটা 12 2 হচ্ছে 24, তাহলে যোগ করলে হচ্ছে 49, তাহলে নিরূপক হচ্ছে 49, এটাই হচ্ছে অ্যান্সার। এর পরের কোশ্চেনে বলেছে বৃত্তের কোন বৃহত্তম যে লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ, অ্যান্সার হবে কেন্দ্রগামী। কেন্দ্রগামী হয়েছে। পরের কোশ্চেন দেখো বলেছে tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3, বের করতে হবে sin থিটা প্লাস cos থিটার মান। আমরা জানি tan থিটা সমান হয় লম্ব বাই ভূমি, তাহলে এখানে অনুপাত আকারে দেওয়া আছে বা বাই আকারে দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি পাবো, লম্ব সমান tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব সমান হচ্ছে 4x আর ভূমি সমান হচ্ছে 3x হয়েছে। তোমরা 4 3 ধরবে না, কিন্তু x ধরে নেবে, যে কোনো একটি চলরাশি ধরে নেবে। তাহলে লম্ব সমান আমরা পেয়ে গেলাম 4x আর ভূমি সমান হচ্ছে 3x, তাহলে অতিভুজ সমান হবে 5x। এখন আমরা sin থিটা প্লাস cos থিটা এর মান বের করব। তাহলে sin থিটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে 4x বাই 5x প্লাস cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 3x বাই 5x সমান, এখানে দেখো x x কেটে যাচ্ছে, তাহলে 4/5 প্লাস 3/5, লসাগু হচ্ছে কত 5, তাহলে 4 প্লাস 3 সমান হচ্ছে 7/5 হয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার 7/5। পরের কোশ্চেন দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলেছে v, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা, ঠিক আছে। তাহলে উচ্চতা সমান আমরা ধরবো h, উচ্চতা সমান h, এটার মান বের করব। আর ব্যাসার্ধ সমান হচ্ছে r, তাহলে আয়তন v ইকুয়াল টু হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h, শঙ্কুর আয়তন। ভূমির ক্ষেত্রফল a সমান হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে এখানে দেখো পাই আর স্কয়ারের জায়গায় আমরা বসাতে পারি a, তাহলে 1/3 a ইন্টু h, বা a h ইজ ইকুয়াল টু হচ্ছে 3v, বা h ইজ ইকুয়াল টু হচ্ছে 3v বাই a, h এর মান বের করতে বলেছে, এটাই তাহলে হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে যৌগিক গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন সত্য মিথ্যা। কোশ্চেনে বলেছে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময় সরল সম্পর্ক, এটা হবে মিথ্যা হয়েছে। কিভাবে দেখো, আমরা জানি মোট মূলধনের পরিমাণ সমান হচ্ছে কি ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে ইন্টু যে সময়ের জন্য নিয়োজিত করে, সেটাই হচ্ছে মোট মূলধনের পরিমাণ, সমান হয় কি লাভের সঙ্গে সমান। তাহলে এটা যদি লাভ ধরি, লাভ বলছে ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি p ইজ ইকুয়াল টু কে বাই টি, বা লিখতে পারি p প্রপোর্শনাল টু 1/t, এটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক। যদি বলতো সরল সম্পর্কের পরিবর্তে ব্যস্ত সম্পর্ক, তাহলে হতো সত্য। তাহলে লাভ যদি স্থির থাকে, তাহলে মূলধন আর সময় পরস্পর ব্যস্ত সম্পর্কে থাকবে।
তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন দেখো বলেছে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হয় তবে a ইজ টু b ইজ টু c এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, ইজ ইকুয়াল টু কে ধরে নেব। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো a ইজ ইকুয়াল টু কে থেকে পাবো কি a ইজ ইকুয়াল টু হচ্ছে k/2। এখান থেকে আমরা abc এর মান বের করতে পারবো। একবার লিখে দিচ্ছি বাকিগুলো। bc ইজ ইকুয়াল টু হচ্ছে k, তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে k/3। একই রকম ভাবে c ইজ ইকুয়াল টু হবে k/4। এখন আমরা a ইজ টু b ইজ টু c এর মান বের করতে পারবো। তাহলে k/2 ইজ টু k/3 ইজ টু হচ্ছে k/4। দেখো সব কে গুলো কেটে গেল, পড়ে থাকছে কি 1/2 ইজ টু 1/3 ইজ টু হচ্ছে 1/4 হয়েছে। এখন আমাদের হরগুলো সমান করতে হবে বা লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে এই তিনটে লসাগু হচ্ছে কত 12, তাহলে 12 দিয়ে যদি গুণ করি একবার লিখছি 6:4:3। এটা হচ্ছে a ইজ টু b ইজ টু c এর মান, কিন্তু এখানে দিয়েছে দেখো 2:3:4, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে অনুপাত দিয়েছে 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদাই সমকোণী ত্রিভুজ হবে। এটা হবে সত্য। কিভাবে দেখো, যদি আমরা বাহুগুলোর দৈর্ঘ্য ধরে নিই, একটি বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরি 3x, সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা ধরি 4x যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে, আর থার্ডের ক্ষেত্রে যদি আমরা ধরি 5x, তাহলে দেখো প্রথম আর দ্বিতীয় এর বর্গের সমষ্টি যদি আমরা করি 3x এর হোল স্কোয়ার প্লাস 4x এর হোল স্কোয়ার যদি আমরা করি, তাহলে আমরা কত পাচ্ছি 9x² প্লাস 16x² সমান হচ্ছে 25x² সমান হচ্ছে 5x এর হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান, অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, অতএব সত্য। বোঝা গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। বোঝা গেল। এখান থেকে তাহলে লম্ব ভূমি সমান হচ্ছে অতিভুজ। তাহলে যদি কোন ত্রিভুজের বাহু তিনটির অনুপাত 3:4:5 হয়, তাহলে ত্রিভুজটি সর্বদাই সমকোণী ত্রিভুজ হবে। পরে কোশ্চেন একটি ত্রিভুজের দুটি কোণ দিয়েছে π/4, একটা রেডিয়ানে মান দিয়েছে আর একটা হচ্ছে ডিগ্রিতে মান দিয়েছে। ফলে ত্রিভুজটি স্থূলকোণী, এটা ভালো করে দেখো, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ তাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে দেখো 180/4 যদি আমরা করি 45 ডিগ্রি। তাহলে দুটো কোণ সমান, তাহলে দুটো বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু স্থূলকোণী। দেখো দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আরেকটির মান হবে 90 ডিগ্রি, তাহলে স্থূলকোণী নয়। স্থূলকোণী হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি যদি কোন ত্রিভুজের একটি কোণ হয়, তখন সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটি হচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল। এটা তাহলে হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হবে কি মিথ্যা। পরে কোশ্চেন একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে 36 পাই হলে ব্যাসার্ধ 3। দেখো এটা দুটোই বলে দিচ্ছি তোমাদের, এখানে কিন্তু নিরেট বলেনি। তাহলে নিরেট যদি না বলে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2πr²। ঠিক আছে, তাহলে 2πr² সমান হচ্ছে কত 36 পাই। আর যদি নিরেট বলতো তখন হতো 3πr² সমান হচ্ছে 36 পাই। তাহলে এখানে দেখো পাই কাটছে, আর 2 18 36 বা r² ইজ ইকুয়াল টু হচ্ছে 18, বা এখান থেকে আমরা পাচ্ছি r ইজ ইকুয়াল টু √18। 18 থেকে বের হচ্ছে তাহলে 3√2 হচ্ছে ভেতর হচ্ছে, তাহলে r ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে কত 3√2। এটা হচ্ছে ব্যাসার্ধ। বলেছে অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ পাচ্ছি 3√2, তাহলে হচ্ছে মিথ্যা হয়েছে। যদি নিরেট বলতো তাহলে কি হতো 3πr², তাহলে এখান থেকে আমরা কি পেতাম πr² ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো 3 দিয়ে ভাগ করছে, নাহলে পাই কেটে দাও, পাই কেটে গেল, তাহলে r² সমান হচ্ছে 36/3 সমান হচ্ছে 12
3 36, তাহলে r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 12 বা r ইকুয়াল টু হচ্ছে √12, তাহলে এখান থেকে বের হবে 2√3। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ হতো 2√3। বোঝা গেল? পরের কোশ্চেন 2 3 9 10 9 3 9 তথ্যের মধ্যমান বলেছে 10। তাহলে মধ্যমানের জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 2, তারপর হচ্ছে 3 রয়েছে, দেখো দুটো 3 রয়েছে, তারপর হচ্ছে 9 9 9 9, তিনটা 9, আরেকটা হচ্ছে 10। হয়েছে? তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এরপর দেখতে হবে এন, মোট পদের সংখ্যা। দেখো 1 2 3 4 5 6 7, মোট পদ সংখ্যা হচ্ছে 7। এখন 7 হচ্ছে কি অযুগ্ম অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে n প্লাস 1/2 তম পদ। হয়েছে? তাহলে n এর মান 7, তাহলে 7 প্লাস 1/2 তম পদ, তাহলে 8/2 মানে হচ্ছে 4তম পদ। 4তম পদ এখান থেকে নাও, 1 2 3 4, 4তম পদ হচ্ছে কত? 9, তাহলে অ্যান্সার হচ্ছে 9। কিন্তু এখানে মধ্যমা সমান বলেছে 10, তাহলে হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।